নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড তৈরির ব্যাপারে তফসিল ঘোষণার পরই মাথা ঘামাবে কমিশন, রোডম্যাপ প্রকাশ করে সিইসি। কিভাবে তাদের সভা সমিতি করতে দিতে হবে, মিছিল করতে দিতে হবে, এগুলো কিন্তু এখন পর্যন্ত আমাদের এখতিয়ারের মধ্যে আসে নাই। যে পরিপূর্ণ এখতিয়ার শুরু হবে তফসিল ঘোষণার পর থেকে। কমিশনের রোডম্যাপ ঘোষণায় সংকট নিরসন হবে না মন্তব্য ফখরুলের। তোফায়েল বললেন, বাস্তবসম্মত কর্মপরিকল্পনা সব দলেরই গ্রহণ করা উচিত। বন্যায় ফসলহানি হলেও দেশে খাদ্য ঘাটতি হবে না বললেন প্রধানমন্ত্রী। ৬৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে দেয়া হলো বঙ্গবন্ধু কৃষি পদক। বরিশালের বানারীপাড়ায় চাঁদা না পেয়ে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণ করল ছাত্রলীগ নেতা, অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। এবং বিচার বিভাগীয় তদন্তের পরও নিখোঁজ সাতক্ষীরার হোমিও চিকিৎসক জনির তদন্তভার পুনরায় পিবিআইকে দেয় হতবাক পরিবার, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা। প্রবাসী সময়ের সঙ্গে আছি আমি কামরুল হাসান সবুজ। কোন দল সমাবেশ করবে, কারা করবে না, তফসিল ঘোষণার আগে তা কমিশন দেখবে না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার একেএম নুরুল হুদা। রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন কার্যালয়ে রোববার নির্বাচনী কর্মপরিকল্পনা প্রকাশ অনুষ্ঠানে একথা বলেন তিনি। সিইসি বলেন, নির্বাচনকালীন সরকার যেমনই হোক, তফসিলের পরে প্রশাসনিক পূর্ণ ক্ষমতা নির্বাচন কমিশনের হাতেই থাকবে। ৫ জানুয়ারির নির্বাচনের পর রাজপথে অনেকটাই কোণঠাসা সংসদের বাইরে থাকা বিএনপি। দু একবার স্বল্প পরিসরে সুযোগ হলেও বেশ কয়েকবার পুলিশের দ্বারস্থ হয়েও মেলেনি সভা সমাবেশের অনুমতি। এদিকে গত ১৩ জুলাই বেশ কয়েকটি রাজনৈতিক দলের এক ঘরোয়া সভা পণ্ড হয় পুলিশি হস্তক্ষেপে। একদিকে নির্বাচন কমিশনের নির্বাচনের প্রস্তুতি, অন্যদিকে সরকারের এমন অবস্থান, সব মিলিয়ে সিইসির কাছে প্রশ্ন ছিল, এমন অবস্থায় নির্বাচনের প্রস্তুতিতে সব দল সমান সুযোগ নিশ্চিত হচ্ছে কিনা। সিইসির সাফ জবাব, নির্বাচনের মাঠে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে তফসিলের পরই হস্তক্ষেপ করবে কমিশন। কোন রাজনৈতিক দলকে কিভাবে তাদের সভা সমিতি করতে দিতে হবে, মিছিল করতে দিতে হবে, এগুলো কিন্তু এখন পর্যন্ত আমাদের এখতিয়ারের মধ্যে আসে নাই। যে পরিপূর্ণ এখতিয়ার শুরু হবে তফসিল ঘোষণার পর থেকে। এর আগে সরকার কিভাবে পরিচালিত হবে না হবে, সেখানে কিন্তু নির্বাচন কমিশনের আসলে আইনগত কোনো কর্তৃত্ব নাই, ভূমিকা নেই। তবে নির্বাচনকালীন সরকার যেমনই হোক, তার উপর পূর্ণ কর্তৃত্ব থাকবে কমিশনের। সুষ্ঠু নির্বাচন আয়োজনের ব্যাপারে বর্তমান কমিশন আত্মবিশ্বাসী জানিয়ে তিনি বলেন, বিদ্যমান আইনে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা সম্ভব। সম্পূর্ণ আস্থা আছে আমাদের সরকার, কেন যে কোনো রাজনৈতিক দল এবং যে কোনো দেশি বিদেশি সকলের প্রভাবের ঊর্ধ্বে থেকে আমরা নিরপেক্ষ নির্বাচন করতে বদ্ধপরিকর এবং তা করতে পারবো। এর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী রূপরেখা প্রকাশ করে নির্বাচন কমিশন। 7টি কর্মপরিকল্পনার মধ্যে রয়েছে আইনি কাঠামো পর্যালোচনা ও সংস্কার, নির্বাচনী সীমানা পুনর্নির্ধারণ, ভোটার তালিকা হালনাগাদ, রাজনৈতিক দল সহ 6 ধরনের অংশীজনের সঙ্গে সংলাপ। নির্বাচনের আগে এই কর্মপরিকল্পনা রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হবে বলে জানান সিইসি। কর্মপরিকল্পনার উপাদানে এবং তার বিশ্লেষণে ভুল ত্রুটি থাকতে পারে, কোথাও অসঙ্গতি থাকতে পারে, আবার তা অসম্পূর্ণ থাকতে পারে। বিভিন্ন মহলের সাথে আলোচনার ফলাফল মূল্যায়ন করে প্রয়োজনীয় বিয়োজন এবং সংযোজনের মাধ্যমে তা আরও বাস্তবায়নযোগ্য করে তোলার সুযোগ নেওয়া হবে। কর্মপরিকল্পনায় ইভিএম এর বিষয়টি না থাকলেও সবার সঙ্গে আলোচনার ভিত্তিতে ইতিবাচক সাড়া পেলে আসছে নির্বাচনে ইভিএম সংযুক্ত করা হতে পারে বলেও জানান সিইসি। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। এদিকে সহায়ক সরকার নিয়ে আলোচনা না করে নির্বাচন কমিশনের রোডম্যাপ ঘোষণা দিয়ে সংকট নিরসন হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন। চলমান সংকটকে রাজনৈতিকভাবে সমাধান করার তাগিদ দেন মির্জা ফখরুল। নিরপেক্ষ অবাধ নির্বাচনের জন্য একটা সহায়ক সরকার প্রয়োজন। সেই সহায়ক সরকার গঠনের ব্যাপারে আলোচনা, এটা সবচেয়ে বড় প্রয়োজন এই মুহূর্তে আমরা মনে করি, বলেছি সেটা আমরা। তো সেই দিক থেকে কোন রকম আলোচনা না করে এই রোড ম্যাপ দিয়ে তো আপনার তো এই সমস্যার সমাধান হবে না এবং সেই সংকট নিরসন হবে না। রোডটাই তো থাকতে হবে। এখন পর্যন্ত আমরা রোড দেখতে পাচ্ছি না, শুধু ম্যাপ তো পরের প্রশ্ন। সংকটটা হচ্ছে একটা রাজনৈতিক সংকট, এই সংকটটাকে আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। এখানে নির্বাচন কমিশন এককভাবে একটি রোডম্যাপ দিয়ে দিল, কোনো আলোচনা না করেই
তো সেগুলো তো আলোচনা করতে হবে। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, নির্বাচন কমিশন যে রোড ম্যাপ দিয়েছে তা বাস্তবসম্মত, তাই সব দলের উচিত তা গ্রহণ করা। রোববার দুপুরে সচিবালয়ে নির্বাচন কমিশন ঘোষিত রোড ম্যাপ নিয়ে তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় তিনি একথা বলেন। প্রধান নির্বাচন কমিশন যে পথ নকশা জাতির সামনে পেশ করেছেন, এটা খুবই সুন্দর হয়েছে এবং বাস্তবসম্মত হয়েছে, এবং এটা সকল দলেরই গ্রহণ করে আগামী নির্বাচন জন্য প্রস্তুতি গ্রহণ করা উচিত। নির্বাচনকালীন যে সরকার নিয়ে বিএনপি প্রশ্ন তুলেছে, পৃথিবীর ইতিহাসে সহায়ক সরকার বলে কোনো শব্দ নাই। আগামী নির্বাচন ক্ষমতাসীন দলের অধীনে হবে। যেদিন শিডিউল ঘোষণা করবে তারপর থেকে এই ক্ষমতাসীন দলটা অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে দায়িত্ব পালন করবে। প্রবাসী সময়ে আরও থাকছে। চিকুনগুনিয়া আক্রান্তদের বিনামূল্যে পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহের সিদ্ধান্ত সাইদ খোকনের। আগামী বর্ষার আগেই জলাবদ্ধতা নিরসনের আশ্বাস আনিসুল হকের। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে যাতে দেশের মানুষ ক্ষতিগ্রস্ত না হয়, সরকার সেদিকে সতর্ক দৃষ্টি রাখছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, এবার বর্ষা মৌসুমে বন্যায় ফসল হানি হলেও দেশ খাদ্য ঘাটতিতে পড়বে না। রোববার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমিয়ে কৃষিজ উৎপাদন এগিয়ে নেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বাংলাদেশ যে দেশটিতে একসময় খাদ্যের হাহাকারে জীবন দিয়েছে মানুষ, সময়ের ব্যবধানে এই দেশে আজ খাদ্য ও ফসল উৎপাদনে উজ্জ্বল দৃষ্টান্ত গড়েছে পৃথিবীর বুকে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার হিসেবে ছাগল পালনে বাংলাদেশ বিশ্বে ৪র্থ স্থানে, আর ছাগলের মাংস উৎপাদনে বিশ্বে ৫ম স্থান বাংলাদেশের। গেল বছরগুলোতে দেশে দুধের উৎপাদনও দ্বিগুণের বেশি হয়েছে। মিঠা পানির মাছ উৎপাদনে প্রথম 5টি দেশের মধ্যে রয়েছে বাংলাদেশ। উল্লেখযোগ্য সাফল্য এসেছে আলু, সবজি ও ফল উৎপাদনেও। আলু উৎপাদনে বাংলাদেশ আজ পৃথিবীতে 7ম, সবজি উৎপাদনে 3য় স্থান দখলে নিয়েছে 56,000 বর্গ মাইলের এই দেশটি। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে কৃষির এ অর্জনে সাফল্য এসেছে ক্ষুদ্র আয়তনের জমি, উন্নত বীজ ও উপকরণ এবং প্রযুক্তির অভাব মোকাবিলা করেই। এত সব প্রতিবন্ধকতা সামলে যে কৃষকদের ঘামে সোনা ফলেছে মাঠে, সেই সব কৃষকদের হাতে দেয়া হলো বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার। রোববার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে কৃষি মন্ত্রণালয় এই পদক প্রদানের আয়োজন করে, যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে 1421 ও 22 বঙ্গাব্দে 10 জন স্বর্ণপদক, 18 জন রৌপ্য এবং 36 জন ব্রোঞ্জ পদক নেন। ফসলের মাঠে সাফল্য দেখানো মানুষগুলোর হাতে পুরস্কার তুলে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, এবছর যদিও দেশ ঘন ঘন বন্যার কবলে পড়ছে, তবুও খাদ্য ঘাটতির কোনো আশঙ্কা নেই। হাওড় অঞ্চলে অকাল বন্যায় আমাদের কিছু খাদ্য নষ্ট হয়ে গেছে, শস্য নষ্ট হয়ে গেছে, কিন্তু খাদ্য ঘাটতি যাতে না হয়, এবং আমরা একটু আরেকটা বন্যার পদধ্বনি শুনতে পাচ্ছি, তারপরেও আমরা আরো অতিরিক্ত খাদ্য আমদানি করে আমাদের মজুদ ঠিক রাখছি, যেন আমাদের দেশের মানুষ কোনো মতেই খাদ্যে কষ্ট না পায়। কৃষি ও পণ্য উৎপাদন প্রক্রিয়ায় সরকার গবেষণায় গুরুত্ব দিচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব এড়িয়ে কিভাবে উৎপাদনে ভারসাম্য বজায় রাখা যায় সেদিকে সতর্ক নজর রাখছে সরকার। এই জলবায়ু পরিবর্তনে কোনো প্রভাব আমাদের দেশে যেন না পড়তে পারে, আমাদের দেশের মানুষের জীবন যেন কোনো রকম ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকে আমাদের বিশেষ দৃষ্টি আছে এবং সেইভাবেই আমরা আমাদের কাজ করতে চাই। দেশের অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে কৃষিজ উপকরণ যাতে রপ্তানি করা যায় সেদিকে মনোযোগী হওয়ার পরামর্শ দিয়ে চাষাবাদে ভূগর্ভস্থ পানির উপর চাপ কমাতে কৃষকদের আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। লন্ডন পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রোববার বাংলাদেশ সময় দুপুর 12:50 লন্ডনের হিথ্রো বিমানবন্দরে অবতরণ করেন তিনি। এ সময় বেগম খালেদা জিয়াকে শুভেচ্ছা জানাতে বিমানবন্দরে ছিলেন তার বড় ছেলে এবং বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান সহ দলের নেতাকর্মীরা। বিমানবন্দরের টার্মিনালে লন্ডন বিএনপির নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন বেগম জিয়া। পরে গাড়ি চালিয়ে মাকে নিয়ে কিংস্টনে নিজ বাসার উদ্দেশ্যে রওনা দেন তারেক রহমান। শনিবার সন্ধ্যায় চিকিৎসার জন্য ঢাকা থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা দেন বেগম জিয়া। এদিকে বেগম খালেদা জিয়ার লন্ডন সফরের সমালোচনা করেছেন আওয়ামী লীগ নেতারা। তারা বলেন,
দুর্নীতির 2 মামলার রায় বিলম্বিত করতেই খালেদা জিয়া লন্ডন সফরে গেছেন। রোববার বিকেলে বঙ্গবন্ধু এভিনিউতে ঢাকা দক্ষিণের আয়োজিত এক আলোচনা সভায় তারা এসব কথা বলেন। 1-11 কুশীলবরা এখনও ষড়যন্ত্র করে যাচ্ছে উল্লেখ করে তারা নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান। বেগম খালেদা জিয়ার দুর্নীতির মামলা, জিয়াদের চ্যারিটেবল ট্রাস্টের মামলা নিষ্পত্তির একেবারে চূড়ান্ত পর্যায়ে চলে এসেছে। বারবার এই ছোটা সেই ছোটা দিয়ে হাইকোর্ট আপিলের ডিভিশন দৌড়াদৌড়ি করছে, কিন্তু কোনোখানে কোনো লাভ হচ্ছে না। এই সমস্ত ঠুনকো অজুহাত দিয়ে হাইকোর্টে যাচ্ছেন, আপিলের ডিভিশনে যাচ্ছেন, কোনো কাজই হচ্ছে না। আজকে সর্বশেষ এই ডিলিটারি ট্যাক্টিস অবলম্বন করেছেন, উনি আজকে বিদেশে গিয়েছেন এবং মামলাটা যাতে তার অনুপস্থিতিতে মামলা যাতে প্রসিড না হয় সেই ডিলিটারি ট্যাক্টিস তিনি গ্রহণ করেছেন, অন্য কোনো কারণ। 2 মাস এটা প্রলম্বিত হবে। এই দেশের গণতন্ত্রের আন্দোলনের মূল যে নির্যাস, এই নির্যাসকে ধরে রেখেছে আওয়ামী লীগ। যুগে যুগে তারা কালের পরীক্ষায় উত্তীর্ণ এই আওয়ামী লীগ। এই দেশে গণতন্ত্রের পতাকা শেখ হাসিনা সামনের দিকে আগায় নিয়ে যাচ্ছেন, সেই পতাকা শেখ হাসিনার হাতে থাকবে। আশুলিয়ার নয়ারহাট এলাকায় র্যাবের ঘিরে রাখা বাড়ি থেকে 4 জন আত্মসমর্পণ করেছে। রোববার দুপুরে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান জানান, আটককৃত 4 জন জেএমবির সারোয়ার তামিম গ্রুপের সদস্য। নাশকতার উদ্দেশ্যে বাড়িটিতে জঙ্গিরা আস্তানা গেড়েছিল বলে দাবি র্যাবের। দিনের আলো ফোটার পরপরই আশুলিয়ায় ঘিরে রাখা এই বাড়িটি ঘিরে অভিযান শুরু করে র্যাব। সকাল থেকেই ভেতরে থাকা ব্যক্তিদের আত্মসমর্পণ করার জন্য নানা চেষ্টা করলেও কোনো সাড়া মেলেনি। এ সময় বিচ্ছিন্ন কিছু গুলির আওয়াজ পাওয়া যায়। বেলা বাড়ার পর আকাশে টহল দিতে দেখা যায় র্যাবের হেলিকপ্টার। পরে বেলা 12টার দিকে ঘিরে রাখা বাড়িটি থেকে বেরিয়ে এসে আত্মসমর্পণ করে একজন। পরবর্তী 1 ঘন্টায় একে একে বাকি 3 জন বের হয়ে আসে, যাদের একজনের গলায় একটি আইডি কার্ডও ঝুলতে দেখা যায়, যদিও তাদের পরিচয় সম্পর্কে বিস্তারিত জানতে পারেনি র্যাব। মোটামুটি নিশ্চিত যে তারা সরোয়ার তামিম গ্রুপের সদস্য। এই যে আটককৃত 4 জনের মধ্যে একজন দলনেতা হিসেবে কাজ করে, তার নাম হচ্ছে মোজাম্মেল হক। তাকে আটক করা হয়েছে এবং বাকি 3 জন হচ্ছে রাশিদুন নবী, ইরফানুল ইসলাম এবং আলমগীর হোসেন। ধারণা করা হচ্ছিল কোথাও কোনো নাশকতা পরিকল্পনা করা হচ্ছিল। যেহেতু আমরা তাদেরকে আটক করতে সক্ষম হয়েছি, ডেফিনেটলি এই ব্যাপারে আরো বিস্তর অনেক কিছু তথ্য আমরা পাবো তাদের কাছ থেকে, এটা আশা করি। আত্মসমর্পণের পর অস্ত্র, বিস্ফোরক উদ্ধারে কাজ শুরু করে র্যাবের বোমা নিষ্ক্রিয়কারী দল। এ সময় 2টি বিদেশি পিস্তল, 3টি ম্যাগাজিন, 8টি সিডি, পেন ড্রাইভ, ল্যাপটপ, বিপুল পরিমাণ জঙ্গিবাদী বই উদ্ধার করা হয়। বিস্ফোরণ ঘটানো হয় অবিস্ফোরিত বোমাগুলো। র্যাব জানিয়েছে, এ ঘটনায় বাড়ির মালিক ইব্রাহিমকে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। ইব্রাহিমের টিনশেড বাড়িটিতে 4 জঙ্গি অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে শনিবার রাত 1টা থেকে বাড়িটি ঘিরে রাখে র্যাবের একটি দল। 2 মাস আগে গার্মেন্টস শ্রমিক পরিচয়ে আজাদ নামের এক ব্যক্তি বাড়িটি ভাড়া নিয়েছিল বলে র্যাবকে জানিয়েছে বাড়ির মালিক ইব্রাহিম। আজহার লিমন, সময় সংবাদ, আশুলিয়া। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর অব্যাহত অভিযানে জঙ্গিদের নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে বলে মন্তব্য করেছেন পুলিশ মহাপরিদর্শক AKM শহীদুল হক। রোববার বিকেলে রাজধানীর পল্টনে কাবাডি 2য় বিভাগের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। এছাড়া এই মুহূর্তে জঙ্গিদের বড় ধরনের হামলা চালানোর মতো কোনো সক্ষমতা নেই বলেও জানান তিনি। জঙ্গিবাদ তো নিয়ন্ত্রণ অবশ্যই আছে, জঙ্গিরা তো কোনো ঘটনা ঘটাতে পারতেছে না। ওরা ওদের কর্মকাণ্ড গোপনে করার চেষ্টা করে বা কোনো ঘটনা ঘটানোর চেষ্টা করে। আমরা পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনীর সবাই মিলে তাদের খুঁজে বের করার চেষ্টা করি। কাজে আমাদের এই ধারাবাহিক চেষ্টার কারণেই তো আজকে র্যাব তাদের আস্থানা খুঁজে পেয়েছে এবং সেই আস্থানা অভিযান চালাইছে। চাঁদা না দেয়ায় স্বামীকে আটকে রেখে রাতভর স্ত্রীকে ধর্ষণ মামলায় বরিশালের বানারীপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি সুমন মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে নির্যাতিতা বাদী হয়ে সুমন মোল্লা সহ 5 জনের বিরুদ্ধে বানারীপাড়া থানায় একটি মামলা করেন। মাহমুদুন নবীর তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ফিরদাউস সোহাগ। শনিবার রাত 11টার দিকে বরিশালের বানারীপাড়া উপজেলার শলিয়াবাগপুর এলাকায় এক মাহেন্দ্র চালক তার স্ত্রী, মা ও ফুপুকে নিয়ে মামাবাড়ি যাচ্ছিলেন। পথে বানারীপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি সুমন মোল্লা তাদের দেখতে পান। পরে ছাত্রলীগ নেতা সুমন ও তার সহযোগীরা মাহেন্দ্র চালকের মামাবাড়ি থেকে তার স্ত্রীকে তুলে নিয়ে যায়। একই সাথে মাহেন্দ্র চালককে একটি দোকানে আটকে রেখে 1 লাখ টাকা চাঁদা দাবি করে তারা। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে উপজেলা ছাত্রলীগের সভাপতি সুমন মোল্লা চালকের স্ত্রীকে
রাতভর ধর্ষণ করে। ভোরে স্থানীয়দের সহায়তায় ওই চালক দোকান থেকে মুক্ত হয়ে স্ত্রীকে উদ্ধার করে। বানেরপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি সুমন মোল্লা আমার ওয়াইফেরে আমার কাছে নিয়ে সিন্না নিয়ে একটা রুমের ভিতরে আটকাইয়া আমার দোকানের ভিতরে তালা মারিয়ে আমার 1 লক্ষ টাকা দাবি করিয়া চলে গেছে। আটকে রাখার পরে আমার ওয়াইফের রাত্রি 1টা থেকে 5টা পর্যন্ত দর্শন করছে। আমার ছোট ভাইয়ের ওয়াইফকে সুমন মোল্লা নির্যাতন করছে, রেপ করছে। আমি তার বিচার চাই। এ ঘটনায় রোববার দুপুরে নির্যাতিতা বাদী হয়ে উপজেলা ছাত্রলীগ সভাপতি সুমন মোল্লা সহ অজ্ঞাতনামা আরো 5 জনকে আসামি করে বানারীপাড়া থানায় মামলা করেন। ঘটনাস্থলে যেই শুনি যে উপজেলা আওয়ামী ছাত্রলীগের সভাপতি সুমন মোল্লা সে তার 2জন সহযোগীকে নিয়ে গত রাতে এই ভিকটিমের স্বামীকে আটক রেখে ভিকটিমকে তার ফুপুশাশুড়ির বাসায় আটক রেখে ওখানে তারা জোরপূর্বক জিম্মি করে ভয়ভীতি দেখিয়ে তারা একাধিকবার ধর্ষণ করে। এই ইতিমধ্যেই মামলা আমরা রুজু করেছি, ভিকটিমকে উদ্ধার করেছি, ভিকটিমের যথাযথ মেডিকেল পরীক্ষা করা হবে। রোববার রাত 8:30টার দিকে নগরীর কালীবাড়ি রোড এলাকা থেকে প্রধান আসামি সুমন মোল্লাকে গ্রেফতার করে পুলিশ। তবে অন্য আসামিরা পলাতক রয়েছে। ফিরদাউস সোহাগ, সময় সংবাদ, বরিশাল। পুলিশ হেফাজত থেকে সাতক্ষীরার হোমিও চিকিৎসক মুখলেসুর রহমান জনি নিখোঁজের ঘটনাটি তদন্তের ভার পিবিআইকে দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রোববার এ সংক্রান্ত বিচার বিভাগীয় তদন্ত কমিটির রিপোর্ট পর্যালোচনা করে এ নির্দেশ দেওয়া হয়। এ প্রতিবেদনে আটকের পর সাতক্ষীরা সদর থানা পুলিশ হেফাজত থেকে জনির নিখোঁজের সত্যতা পায় তদন্ত কমিটি। বিচার বিভাগীয় কমিটির রিপোর্টের পর আবারও তদন্তের নির্দেশ দেয় হতাশ জনির পরিবার প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন। আমার স্বামীরা থানায় আটকে রাখছে। রাখার পরে 3 দিন আমরা আমার স্বামীর সাথে দেখা করছি, খাবার দিয়েছি, দিয়ে চলে আসছি। 4র্থ দিন 8 তারিখে যখন আমি খাবার নিয়ে গেছি তখন আমাকে বলতেছে যে আপনার স্বামী এখানে নাই। তো কোথায় গেছে আমরা জানি না, তাকে আমরা গ্রেফতার করিনি। তারপর থেকে আমাকে স্বামী যে গ্রেফতার করছে এই বিষয়টা সম্পূর্ণ অস্বীকার করছে। গত বছরের 4 আগস্ট সাতক্ষীরা সদর থানা পুলিশ হেফাজত থেকে স্বামী জনির নিখোঁজের ঘটনাটি এভাবে বর্ণনা করছিলেন জেসমিন নাহার। 6 মাসের শিশুকে নিয়ে স্বামীর সন্ধান চেয়ে ঘুরেছেন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর দ্বারে দ্বারে। ততদিনে কেটে গেছে 11টি মাস। কোনো সন্ধান না পেয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হন স্ত্রী জেসমিন নাহার। নড়ে চড়ে বসে উচ্চ আদালত। গঠন করা হয় বিচার বিভাগীয় তদন্ত কমিটি, যে কমিটি পুলিশ হেফাজত থেকে জনির নিখোঁজের সত্যতা পান। এই জন্য থানার ওসি, এসআই ও জেলা পুলিশ সুপারের দায় রয়েছে বলে আদালতে প্রতিবেদন দাখিল করা হয়। আশার আলো দেখতে শুরু করেন জনির পরিবার। কিন্তু রোববার নিখোঁজের বিষয়টি পিবিআইকে পুনরায় তদন্তের নির্দেশ দিলে হতবাক হন জনির স্ত্রী। হস্তক্ষেপ কামনা করেন প্রধানমন্ত্রীর। যদিও আদালত গুরুত্ব সহকারে বিষয়টি তদন্তে পুলিশ মহাপরিদর্শককে আদেশ দিয়েছেন। মহামান্য আদালত সন্তুষ্ট হয়ে এটা পুনরায় একটা তদন্ত প্রতিবেদনের জন্য পিবিআইকে একটা নির্দেশ দিয়েছে। সেখানে যে আসামিরা ছিল সেই আসামিরাও সেখানে স্বীকার করছে যে তার সাথে একই সাথে সেই থানাতে রাখা হয়েছিল। পরেও বিচারক কেন যে পিপিআই হাতে দিচ্ছে তদন্তের, এটা আমি বুঝতে পারছি না। কারণ আমার এইটুকু বাচ্চাকে নিয়ে আমি প্রেগনেন্সি অবস্থায় এই পর্যন্ত আসছি। আমার অর্থনৈতিক ব্যাপার আছে, আমার বাচ্চাটা একে নিয়ে আমি কিভাবে রাস্তায় রাস্তায় ঘুরতেছি। এই মামলায় বারবার সময় আবেদন করায় রাষ্ট্রপক্ষের আইনজীবীর ভূমিকা নিয়ে সমালোচনা করেছেন জনির পরিবার। আগামী 3 অক্টোবর এ বিষয়ে পরবর্তী আদেশের দিন ধার্য করা হয়েছে। আফজার হোসেন, সময় সংবাদ, ঢাকা। প্রবাসী সময়ে আরো থাকছে। অল ইংল্যান্ড কোর্টে রজার ফেদেরারের দাপট। ফাইনালে মারিন চিলিসকে উড়িয়ে দিয়ে জিতলেন উইম্বলডনের রেকর্ড 8ম শিরোপা। সরকারি বেসরকারি কিডনি হাসপাতালগুলোর তথ্য মতে দেশে মাত্র 1 থেকে 2% রোগীর কিডনি প্রতিস্থাপন সম্ভব হচ্ছে। এজন্য বিদ্যমান আইনকেই দায়ী করছেন রোগীরা। সমস্যা সমাধানে প্রস্তাবিত সংশোধনী সহ কাল মন্ত্রিপরিষদ সভায় উঠছে মানবদেহে অঙ্গ প্রত্যঙ্গ সংযোজন আইন। এতে কিডনি সহ রোগীদের বিভিন্ন অঙ্গ প্রতিস্থাপনে আইনি জটিলতা অনেকটা কমে আসবে বলে মনে করেন চিকিৎসকরা। সেলিয়া সুলতানার রিপোর্ট। সমস্যা হলো আইন, ডাক্তার একটা লিস্ট ধরাই দিল যে এই লোকের থেকে আপনি নিতে পারবেন, এর বাইরে থেকে নিতে পারবেন। এই জন্য আমি 2.5 বছর যাবৎ এই হসপিটাল ডায়ালিসিস চলতে আসছি।
নিকটাত্মীয় কিডনি দিতে রাজি হলেও আইনি জটিলতার কারণে কয়েক বছর ধরে ডায়ালাসিসের উপর নির্ভর করতে হয় রোগীদের। আবার অনেকে কিডনি প্রতিস্থাপনের কথা ভাবলেও পিছিয়ে আসেন নানা কারণে। ট্রান্সফারে খরচের তো মেলা লাগে, এগুলোতে আমাদের এত নাই। ট্রান্সফার করতে পরে 3 বছর পরে আবার এটাও ইনফেকশন করে এটা নষ্ট হয়েছে। 1982 সালে কিডনি ট্রান্সপ্লান্ট শুরু হওয়ার পর গত 34 বছরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কিডনি প্রতিস্থাপন হয়েছে মাত্র 510টি। 17 বছরে বারডেম হাসপাতালে কিডনি প্রতিস্থাপন করা হয় 125 জনের। এছাড়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মাত্র 5 জন, আর গত 4 বছরে চট্টগ্রাম মেডিকেল কলেজে মাত্র 2 জনের দেহে কিডনি প্রতিস্থাপন করা হয়েছে। এছাড়া কিডনি ফাউন্ডেশন প্রতিস্থাপন করে 391 জনের এবং অ্যাপোলো হাসপাতাল 21 জনের। কিন্তু বাংলাদেশে প্রতি বছর কিডনি প্রতিস্থাপনের প্রয়োজন হয় কমপক্ষে 9000 কিডনি রোগীর। কিন্তু বিদ্যমান মানবদেহে অঙ্গ প্রত্যঙ্গ সংযোজন আইন 1999 অনুযায়ী রক্তের সম্পর্কিত নিকটাত্মীয় ছাড়া অন্য কোনো ব্যক্তি কিডনি দান করতে পারবেন না। আজকে আমাদের বাচ্চারা তারা বেডরুম শেয়ার করে না, ওয়াশরুম শেয়ার করে না, তারা কিডনি কিভাবে শেয়ার করবে? সেই মানসিকতায় কিন্তু আমাদের বাচ্চারা মানুষ হচ্ছে না। তাহলে আমার কিডনি ডোনারের স্বল্পতার কারণে আমরা ট্রান্সপ্লান্টেশন এরকম আগাতে পারছি না। আমাদেরকে ক্যাডাভারিক ট্রান্সপ্লান্টেশনে যেতে হবে। ক্যাডাভারিক ট্রান্সপ্লান্টেশনটা হলো যেসব মানুষ আইসিইউতে ব্রেন ডেথ ডিক্লারেশন হয়ে যায়, ব্রেন ডেথ ডিক্লারেশন হওয়ার মুহূর্ত থেকে 24 ঘন্টা তাদের কিডনি সচল থাকে। এদিকে আইনি জটিলতার কারণে ভারতেই প্রতি সপ্তাহে যান 8 থেকে 10 জন রোগী। এতে বছরে ব্যয় হয় প্রায় 300 কোটি টাকা। সমস্যা সমাধানে সোমবার প্রস্তাবিত সংস্কার ও সংশোধনী সহ আইনটি উঠবে মন্ত্রিসভায়, জানায় স্বাস্থ্য অধিদপ্তর। মানবদেহের অঙ্গ প্রত্যঙ্গ সংযোজন এবং প্রতিস্থাপন নিয়ে সংশোধনী আগামী সোমবার ক্যাবিনেট সভায় উপস্থাপিত হবে। যাদের মৃত্যু অবধারিত বলে চিকিৎসকগণ মনে করবেন, তাদের শরীর থেকে তাদের আত্মীয় স্বজনের সম্মতি সাপেক্ষে প্রয়োজনীয় অঙ্গ সংগ্রহ করা যাবে। সংশ্লিষ্টরা মনে করেন এই আইনের মাধ্যমে একদিকে কিডনি প্রতিস্থাপনের সুযোগ বাড়বে, কমবে খরচ। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। জলাবদ্ধতা দূর করতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে সরকারের বিভিন্ন সংস্থার আন্তঃবিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে নগর ভবনে এই সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী, পানি সম্পদ মন্ত্রী, ওয়াসার কর্মকর্তা ও নগর পরিকল্পনাবিদ সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বক্তব্য রাখেন। এ সময় রাজধানীকে জলাবদ্ধতা মুক্ত করতে খাল অবৈধ দখল মুক্তকরণ, খালের গভীরতা বৃদ্ধি, সমন্বিত ড্রেনেজ ব্যবস্থার উদ্যোগ গ্রহণ এবং ভবন নির্মাণের সময় 12% জায়গা খোলা রেখে মাটির নিচে পানির শোষণ ব্যবস্থা সহ বিভিন্ন প্রস্তাবনা দেন বক্তারা। এছাড়া আগামী বর্ষার আগেই সব খাল দখলমুক্ত ও পরিষ্কার করে উত্তর সিটি কর্পোরেশনের মানুষের জলবদ্ধতা জনিত দুর্ভোগ নিরসন করা হবে বলে আশ্বাস দেন মেয়র আনিসুল হক। যে ড্রেনেজ ব্যবস্থার কথা বলা হচ্ছে, আমি সেটা মনে করি একান্তই দরকার। আর সবচেয়ে বড় জিনিস যেটা দরকার, যে খালগুলো নিয়ে এটা সিটি কর্পোরেশন, পানি সম্পদ মন্ত্রণালয়, ওয়াসা এরা বসে আমার মনে হয় ঢাকা শহরের কোন খাল কোথায় আছে, যেগুলি এত বদ্ধ মানে আবর্জনা এবং আপনার যেভাবে দেখাইছেন, এগুলি আপনার পরিষ্কার করা কোনো ব্যাপার না। এগুলি পরিষ্কার অবশ্যই অতি তাড়াতাড়ি আমার করা উচিত বলে আমি মনে করি এবং এটার গভীরতাও করা উচিত। আগামী বর্ষা আসার আগে যে কোনো প্রকারে আমরা খাল যত বেশি সম্ভব মুক্ত করব এবং পরিষ্কার করব। ফাইন্যান্স কি হবে আমি এখনো জানি না, এর মধ্যে ঢুকলে বলতে পারবো। এদিকে রাজধানীর 28টি নগর স্বাস্থ্য কেন্দ্র ও 3টি হাসপাতালে বিনামূল্যে চিকুনগুনিয়া আক্রান্তদের পরামর্শ প্যারাসিটামল সহ প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাইদ খোকন। রোববার বিকেলে ধানমন্ডির রবীন্দ্র সরোবরের 7টি ওয়ার্ডে 4 শতাধিক মশা নিধন যন্ত্র দেওয়ার সময় একথা জানান তিনি। এই 7টি ওয়ার্ডে মশা নিধনে কাজ করবেন 300 কর্মী। এ সময় দক্ষিণের মেয়র জানান, যারা এরই মধ্যে চিকুনগুনিয়া আক্রান্ত হয়েছেন তারাও বিনামূল্যে এই সেবা নিতে পারবেন। চিকুনগুনিয়া যেহেতু সাধারণ মানুষের দুর্ভোগ হয়ে দাঁড়িয়েছে, তাই এ নিয়ে রাজনীতি না করার অনুরোধ জানান তিনি। 28টি নগর স্বাস্থ্য কেন্দ্র এবং এই 3টি হাসপাতাল থেকে যারা আক্রান্ত রোগী রয়েছেন তাদেরকে বিনামূল্যে চিকিৎসা এবং পরামর্শ সেবা দেওয়ার সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি। আমাদের নাগরিক ভীতসন্ত্রস্ত হয়ে পড়েন এমন কোনো কথাবার্তা আমরা যাতে না বলি। এটা একটা নাগরিক দুর্ভোগ, একটা নাগরিক যন্ত্রণা। দয়া করে চিকুনগুনিয়া নিয়ে কেউ রাজনীতি করবেন না, এটা রাজনীতির কোনো বিষয় নয়।
পাহাড়ি ঢল ও বৃষ্টিপাত কমায় সিরাজগঞ্জ, জামালপুর ও টাঙ্গাইলের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে এসব এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও শুকনো খাবার সংকট। রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। যমুনা নদীর পানি কমতে থাকায় সিরাজগঞ্জের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে এখনো পানিবন্দী রয়েছেন জেলার 5 উপজেলার চরাঞ্চল ও নিম্নাঞ্চলের লক্ষাধিক মানুষ। রাস্তাঘাট ও ফসলি জমি তলিয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন যমুনা পাড়ের বাসিন্দারা। বাসার ভিতর পানি, বাচ্চাদের নিয়ে হেরা স্কুলে যাওয়া খুব সমস্যা হয়ে গেছে। দূষিত পানি, মানুষের অসুখ বিসুখ, খাওয়া দাওয়া কষ্ট, চলাফেরার কষ্ট, পোলাপানের কষ্ট। এদিকে জামালপুরের বন্যা পরিস্থিতিরও কিছুটা উন্নতি হয়েছে। রোববার সকালে যমুনা নদীর পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে 10 সেন্টিমিটার কমে বিপদসীমার 59 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। এদিকে বন্যা কবলিত এলাকায় মানুষের পাশাপাশি গবাদি পশুরও খাবার সংকট দেখা দিয়েছে। চেয়ারম্যান মেম্বাররা দেখশন করে না, এর মতো চেয়ারম্যান আসে নাই, আমরা কোনো কিছু পাওয়া নাছি না। যমুনার পানি কমতে শুরু করায় টাঙ্গাইলের বন্যা পরিস্থিতিরও কিছুটা উন্নতি হয়েছে। তবে এখনো পানিবন্দী আছেন জেলার 5 উপজেলার প্রায় 10,000 পরিবার। সবকিছু তলা গেছে, রান্না বান্ধব করা হারি নামটা। মেম্বার চেয়ারম্যানরা তো তারা কোনো খোঁজ খবরই নেয় না, আমাদের তো থাকা খুব কষ্ট। এছাড়া পদ্মার পানি বাড়ায় ফরিদপুরে নতুন করে প্লাবিত হয়েছে সদর উপজেলার অন্তত 15টি গ্রাম। এতে রাস্তাঘাট সহ তলিয়ে গেছে কৃষকের কয়েকশো একর ফসলি জমি। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। এদিকে সিলেট ও মৌলভীবাজারের সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি হচ্ছে। রোববার সকাল থেকে যত সময় গড়িয়েছে ততই বেড়েছে নদ নদীর পানি। পানি উন্নয়ন বোর্ড জানায় কুশিয়ারা নদীর অমলসিদ পয়েন্টে 130 সেন্টিমিটার এবং সুরমা নদীর কানাইঘাট পয়েন্টে বিপদসীমার 63 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এতে নতুন করে রাস্তাঘাট, বাড়িঘর ও শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকে পড়েছে বন্যার পানি, বাড়ছে দুর্ভোগ। বিস্তারিত জানাচ্ছেন আব্দুল আহাদ। ভারত থেকে নেমে আসা ঢলের পানিতে আবারও তলিয়ে গেছে সিলেট ও মৌলভীবাজার জেলার বিস্তীর্ণ জনপদ। পানিতে ভেসে আছে বাড়িঘর, রাস্তাঘাট ও শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষার্থীরা বন্যার পানি ভেদ করে যাচ্ছেন বিদ্যালয়ে। ক্লাসরুম জলমগ্ন থাকলেও সেখানেই হচ্ছে পাঠদান। 2টা বিল্ডিং এ জলমগ্ন এবং একটা বিল্ডিং থেকে পানি অবশ্য নেমে গিয়েছিল, এখন আবার পানি নতুনভাবে আবার পানি উঠে গেছে। মাঝে কয়েকদিন পানি ছেড়ে গেছিল, এখন আবার পানি উঠে গেছে। বন্যার পানিতে নতুন করে হাট বাজার ভাসিয়ে দিচ্ছে। ক্রেতারা আসতে পারছেন না বাজারে। এতে মন্দাভাব দেখা দিয়েছে ব্যবসা বাণিজ্যে। 2 মাস ধরে পানির তলে আমরা আছি। বলবো তো আমরা গড়বাড়া, কারেন্ট বিল, মানুষ বেতন সব উপরে পড়তেছে এখন মালিকের। হিসাব ছাড়া লস, যেমন কোনো কাস্টমার বাজারে আসতে পারে না। পানিবন্দী অনেকে মানবেতর জীবনযাপন করছেন। কেউ কেউ সরকারি সহায়তা পেলেও অনেকেই বঞ্চিত। কিচ্ছু পাইছি না আমরা, চাল ভাত দিয়েছেন আমরা পাইছি না। কোনো কিছু আমরা দেয় নাই সরকারে এবং মেম্বার চেয়ারম্যানে কোনো গুরুত্ব দেয় না। দীর্ঘস্থায়ী এই বন্যায় সিলেট ও মৌলভীবাজার জেলায় প্রায় 6 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যা দুর্গতদের সহায়তায় সিলেট ও মৌলভীবাজারে প্রায় 2000 মেট্রিক টন চাল ও 20 লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এই বরাদ্দ পর্যাপ্ত নয় দাবি করে জনপ্রতিনিধিরা বলছেন, দুর্গত এলাকায় সাহায্যের পরিমাণ না বাড়ালে দেখা দিতে পারে খাদ্য সংকট। আব্দুল আহাদ, সময় সংবাদ, কুলাউড়া, মৌলভীবাজার। একদিন পেরিয়ে গেলেও সিরাজগঞ্জের শিশু শ্রমিক কাইয়ুমকে পায়ু পথে বাতাস ঢুকিয়ে হত্যা চেষ্টার ঘটনায় জড়িত কাউকে আটক করা যায়নি। তবে অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনার কথা জানিয়েছে পুলিশ। এদিকে শিশু কাইয়ুম বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেলের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে। চিকিৎসকরা জানান, শারীরিক অবস্থার তেমন উন্নতি না হওয়ায় তাকে সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে। স্বজনরা জানান, শনিবার সকালে সিরাজগঞ্জের এসিআই গোদরেজ ফিড মিলে কাজ করার সময় কাইয়ুমের পায়ু পথে গ্যাস পাইপ দিয়ে হাওয়া ঢুকিয়ে দেয় কয়েকজন শ্রমিক। এ সময় অসুস্থ হয়ে পড়লে তাকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হয়, কাইয়ুমকে বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এবার প্রবাসে খবর। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাবরণ দিবস উপলক্ষে শনিবার নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের এক রেস্তোরাঁয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় শ্রমিক লীগের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন আজিজুল হক খোকন। সভায় জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক কমিটির প্রধান ও আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার দীপু মনি উপস্থিত ছিলেন। এ সময় তিনি প্রধানমন্ত্রীর দেশ পরিচালনার প্রশংসা করেন। পাশাপাশি যারা 1,30,00,000 জাল ভোট ও সম্পূর্ণ দলীয় নির্বাচন কমিশনের নির্বাচনের ষড়যন্ত্র করছে, তাদের মুখে নির্বাচনের দাবি হাস্যকর বলে মন্তব্য করেন।
প্রাণপ্রিয় নেত্রীর প্রতি আজকের এই দিনে আমি আমার সমস্ত ভালোবাসা দিয়ে তাকে আমি আমার শ্রদ্ধা জানাই। আমরা চাই আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুস্থ রাখুন, তাকে দীর্ঘ জীবন দান করুন। তিনি যেন বাংলাদেশকে যেভাবে নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন, বিশ্বের বুকে একটি মর্যাদার আসনে অধিষ্ঠিত করছেন, সেই কাজটি তিনি যেন অব্যাহতভাবে করে যেতে পারেন। কুয়েত প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে ঈদ পরবর্তী এক পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি সমুদ্র ঘেঁষা কুয়েতের সালমিয়ার এক রেস্টুরেন্টে প্রবাসী বাংলাদেশি পরিবারগুলোর অংশগ্রহণে চলে এই ঈদ আড্ডা। প্রবাসী বাংলাদেশিদের কৃষ্টি সংস্কৃতি আর দেশকে তুলে ধরতেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয় বলে জানান আয়োজকরা। অনুষ্ঠানে বিভিন্ন ধরনের দেশীয় পিঠাপুলির পাশাপাশি নানা ধরনের বাঙালি খাবার পরিবেশন করা হয়। ব্রিটেনে 6 মাসে 400-র বেশি অ্যাসিড হামলা হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। গত বছরের নভেম্বর থেকে এবছরের এপ্রিল পর্যন্ত এসব হামলা হয়। এই অবস্থায় অ্যাসিড হামলা জড়িতদের শাস্তির বিধান সংক্রান্ত আইন পুনর্বিবেচনার উদ্যোগ নিয়েছে সরকার। এ বিষয়ে সোমবার পার্লামেন্টে বিতর্কের কথা রয়েছে। ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাম্বার রুড অ্যাসিড সন্ত্রাসীদের কঠোর শাস্তি নিশ্চিত করার হুঁশিয়ারি দিয়েছেন। এদিকে উত্তর পূর্ব লন্ডনে 5টি অ্যাসিড হামলার ঘটনায় জড়িত সন্দেহে আটক 2 কিশোরের মধ্যে একজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে 1.5 ঘন্টার ব্যবধানে উত্তর পূর্ব লন্ডনে 5টি অ্যাসিড হামলার পর ব্রিটেন জুড়ে চলছে তীব্র সমালোচনা। কেউ কেউ এর জন্য সরকার ও নিরাপত্তা বাহিনীর উদাসীনতাকে দায়ী করলেও অনেকেই বলছেন আইনের দুর্বলতার সুযোগে এই অ্যাসিড সন্ত্রাস বেড়েই চলেছে। এ অবস্থায় বিদ্যমান আইন সংস্কারে সরকারের কাছে দাবি জানিয়েছেন সম্প্রতি অ্যাসিড হামলার শিকার হওয়া বেশ কয়েকজন। আমার দিকে পানির মতো কিছু একটা ছুঁড়ে মারা হলো। মাথায় হেলমেট থাকার পরও মুখমণ্ডল আগুনের মতো গরম হয়ে যায়। সামান্য জখম ছাড়া বড় কোনো সমস্যা না হলেও এই ভয়াবহ অভিজ্ঞতা জীবনে ভুলবো না। আমরা অ্যাসিড অপরাধ বিষয়ে আইন সংশোধন করে তা আরো কঠোর করতে সরকারের কাছে দাবি জানাচ্ছি। এদিকে গত মাসে অ্যাসিড হামলার শিকার হয়ে গুরুতর আহত হওয়া ব্রিটিশ মডেল রেশম খান অ্যাসিড জাতীয় ক্ষতিকর পদার্থ লাইসেন্স ছাড়া বিক্রির উপর নিষেধাজ্ঞা জারির দাবিতে অনলাইনে একটি পিটিশন দাখিল করেছেন। এরই মধ্যে তাতে কয়েক লাখ ব্রিটিশ স্বাক্ষর করেছেন বলে জানায় গণমাধ্যম। সম্প্রতি ব্রিটেনে অ্যাসিড হামলা আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় ইংল্যান্ড ও ওয়েলসে এ সংক্রান্ত আইন আরো কঠোর করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাম্বার রুড আইন সংশোধনের পরিকল্পনা প্রকাশ করেছেন। সানডে টাইমসকে এক সাক্ষাৎকারে আইন সংশোধনের মাধ্যমে অ্যাসিড হামলাকারীদের শাস্তি বাড়িয়ে যাবজ্জীবন কারাদণ্ড করার ইঙ্গিত দেন তিনি। অ্যাসিড হামলার ঘটনায় বিদ্যমান আইন অনুযায়ী কোনো অপরাধীর সর্বোচ্চ 4 বছরের সাজার বিধান রয়েছে। এই বিষয়ে পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সে সোমবার বিতর্ক অনুষ্ঠিত হবে বলে জানায় কর্তৃপক্ষ। এদিকে 3 দিন আগে উত্তর পূর্ব লন্ডনে 5টি অ্যাসিড হামলার ঘটনায় আটক সন্দেহভাজন 2 জনের মধ্যে 16 বছরের কিশোরের বিরুদ্ধে শনিবার আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করা হয়েছে বলে জানায় পুলিশ। হামলার কারণ সম্পর্কে জানতে এখনো তদন্ত চলছে বলেও জানায় তারা। 2012 সালের তুলনায় ব্রিটেনে গত 1 বছরে অ্যাসিড হামলার ঘটনা দ্বিগুণ হারে বেড়েছে বলে এক হিসেবে জানা গেছে। দেশটির পুলিশের তথ্য মতে গত বছরের নভেম্বর থেকে এবছরের এপ্রিল পর্যন্ত যুক্তরাজ্যের ইংল্যান্ড ও ওয়েলসে 400-র বেশি অ্যাসিড হামলা হয়। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। যৌতুকের জন্য নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় জাতীয় দলের ক্রিকেটার আরাফাত সানির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। রোববার অভিযোগ গঠনের দিন উপস্থিত না থাকায় তার বিরুদ্ধে এ পরোয়ানা জারি করেন ঢাকা মহানগর হাকিম জাকির হোসেন টিপু। সেই সাথে এদিন আদালত এ মামলার অভিযোগও গঠন করেন। 2014 সালের 4 ডিসেম্বর মামলার বাদী নাসরিন আক্তারের সাথে সানির বিয়ে হয়। পরে তার কাছ থেকে সানি যৌতুক দাবি করে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এমন অভিযোগে গত 23 জানুয়ারি ঢাকা মহানগর হাকিম আদালতে মামলা করেন সানির কথিত স্ত্রী নাসরিন আক্তার। এছাড়াও আরাফাত সানির বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইন ও মারধরের অভিযোগে দায়ের করা অন্য 2 মামলায় জামিনে রয়েছেন তিনি। উইম্বলডন টেনিসের খবর। ইতিহাস গড়লেন রজার ফেদেরার। মারিন চিলিসকে উড়িয়ে দিয়ে জিতলেন উইম্বলডনের রেকর্ড 8ম শিরোপা। অল ইংল্যান্ড ক্লাবে 6-3, 6-1 ও 6-4 গেমের ব্যবধানে ফেদেরার গড়েন সবচেয়ে বেশি বয়সে উইম্বলডন জয়ের নজির। এ নিয়ে এখন সর্বোচ্চ 19টি গ্র্যান্ড স্ল্যামের মালিক 35 বছর বয়সী ফেদেরার।
বয়স 36 ছুঁই। কিন্তু প্রিয় ঘাসের কোর্টে এখনো অপ্রতিরোধ্য রজার ফেদেরার। অল ইংল্যান্ড কাপ সাক্ষী হলো ঐতিহাসিক এক ক্ষণের। টেনিস ইতিহাসের পাতায় যুক্ত হলো নতুন এক অধ্যায়। কিংবদন্তি পর্যায়ে চলে যাওয়া ফেদেরার নিজেকে তুললেন আরো উঁচুতে। উইলিয়াম রেনশো ও পিট স্যাম্প্রাসের সঙ্গে উইম্বলডনের সর্বোচ্চ শিরোপা জয়ের রেকর্ডটা এতদিন ভাগ করতে হলেও এখন চূড়ায় শুধুই ফেডেক্স। ক্রোয়েশিয়ার মারিন চিলিচকে সরাসরি সেটে উড়িয়ে ফেদেরার জিতলেন নিজের ৮ম উইম্বলডন ও ১৯তম গ্র্যান্ড স্ল্যাম। যে অর্জন গর্বের, যে জয় ফেদেরারের মতো পেশাদারের চোখেও এনে দেয় অশ্রুধারা। অথচ বছরের শুরুতে কেউ কি এমনটা ভেবেছিল? ৬ মাস কোর্টের বাইরে কাটানো ফেদেরারের শেষটাও দেখেছিলেন অনেকেই। কিন্তু টেনিসেও মাঝে মাঝে বিস্ময়কর কিছু দেখা যায়, যা করে থাকেন রজার ফেদেরারের মতো অনন্য কেউই। যে বয়সে অনেকে র্যাকেট তুলে চলে গেছেন সাবেকের কাতারে, সেখানে ৬ মাসের ব্যবধানে এই সুইস তারকা জিতলেন ২টি গ্র্যান্ড স্ল্যাম শিরোপা। উইম্বলডনে নিজের ১১তম ফাইনালেও ফেভারিট ছিলেন ফেদেরার। চিলিচের সম্ভাবনাও দেখছিলেন কেউ কেউ। শুরুতে হয়তো কিছুটা স্নায়ুচাপে ভুগছিলেন ফেডেক্স। তাই তো ২৮ বছর বয়সী মারিন চিলিচের বিপক্ষে প্রথম গেমে হার দিয়ে শুরু। তবে নিজের কাজটা ভালোই জানা সুইস তারকার। দারুণভাবে ফিরে এসে ৩৬ মিনিটে প্রথম সেট তিনি জিতে নেন ৬-৩ গেমের ব্যবধানে। দ্বিতীয় সেটে আরো আক্রমণাত্মক ফেদেরার। যদিও মাঝে চোট নিয়ে বেশ কিছুক্ষণ কোর্টের বাইরে ছিলেন চিলিচ। দর্শকদের সমবেদনা পেয়েছেন, কিন্তু অল ইংল্যান্ড ক্লাবের ভালোবাসা যে শুধুই ফেদেরারের জন্য। তার প্রতিটি পয়েন্ট জয়ে মুহুর্মুহু করতালি দিয়ে উৎসাহ দিয়েছেন দর্শকরা। দ্বিতীয় সেট জয়ের ব্যবধান ৬-১ গেমের। চোট নিয়ে খেললেও সহজে হার মানেননি চিলিচ। তৃতীয় সেটে হয় দারুণ প্রতিদ্বন্দ্বিতা, কিন্তু শেষ পর্যন্ত ফেদেরারের সঙ্গে পেরে ওঠেননি এই ক্রোয়েশিয়ান। ফাইনালে নিজের ৮ম এইসে উইম্বলডনের ৮ম শিরোপা নিশ্চিত করেন ফেদেরার। পুরো আসরে কোনো সেট না হারায় এই শিরোপাজয়ের মাহাত্ম্যটা বেড়ে যায় আরো। লড়াইটা হয়েছে মাত্র ১ ঘন্টা ৪১ মিনিটের, কিন্তু এই সময়টুকুতেই টেনিস ইতিহাসে অমরত্ব পেয়ে গেলেন রজার ফেদেরার। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড তৈরির ব্যাপারে তফসিল ঘোষণার পরে মাথা ঘামাবে কমিশন, রোডম্যাপ প্রকাশ করে সিইসি। কিভাবে তাদের সভা সমিতি করতে দিতে হবে, মিছিল করতে দিতে হবে, এগুলো কিন্তু এখন পর্যন্ত আমাদের এখতিয়ারের মধ্যে আসে নাই। যে পরিপূর্ণ এখতিয়ার শুরু হবে তফসিল ঘোষণার পর থেকে। কমিশনের রোডম্যাপ ঘোষণায় সংকট নিরসন হবে না মন্তব্য ফখরুলের। তোফায়েল বললেন, বাস্তবসম্মত কর্মপরিকল্পনা সব দলেরই গ্রহণ করা উচিত। বন্যায় ফসলহানি হলেও দেশে খাদ্য ঘাটতি হবে না বললেন প্রধানমন্ত্রী। ৬৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে দেয়া হল বঙ্গবন্ধু কৃষি পদক। বরিশালের বানারীপাড়ায় চাঁদা না পেয়ে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণ করল ছাত্রলীগ নেতা। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। এবং বিচার বিভাগীয় তদন্তের পরও নিখোঁজ সাতক্ষীরার হোমিও চিকিৎসক জনির তদন্তভার পুনরায় পিবিআইকে দেয় হতবাক পরিবার। প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা। এই ছিল প্রবাসের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। যে কোনো বাংলা লিঙ্ক ও রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।